রাজপুত্র মশাই, আপনি বিপদের কথা বলে আমাদের ছোট করবেন না। আমরা চারু দিদির জন্য আমরা হাসি মুখে বিষও খেয়ে নিতে পারি। আপনি শুধু আদেশ করুন, আমাদের কি করতে হবে। কাল থেকে তোদের মিষ্টির দোকান তোরা মীরা আর ময়নার হাতে ছেড়ে দিবি। তোরা দুইজন ভৈরব মহাজনের অতিথি ভবনের প্রধান সেবক হিসেবে কাজ করবি। ভৈরব আর তার লোকেরা যেন ভাবে তোরা নিতান্তই বোকা আর সাধারণ মানুষ। তোরা সারাক্ষণ তাদের আশেপাশে থাকবি। রাজপুত্র অরুণ, আপনি সত্যি একজন দূরদর্শী শাসক। আপনার শর্ত আমার মঞ্জুর আছে, আমরা চুক্তিতে সই করব। রাজপুত্র অরুণ হাসি মুখে চুক্তির কাগজ। এই সুরেশপুর গ্রামের তাঁতিদের কাছে নিশ্চয় সেই রঙের খোঁজ পাওয়া যাবে। আমরা কাল সকালেই এদের মহরের লোভ দেখিয়ে সব সত্যি বের করে নেব। আমি খুশি রে ক্যাবলা, কিন্তু ঘরের ভেতর সব জিনিস একদম সাধারণ মনে হচ্ছে। পাউডার তো কোথাও দেখছি না রে। হেমমধু রাজ্যের অতিথি ভবন। রাতের বেলা একজন প্রধান গুপ্তচর ঘরে ঢুকলো। ভ্যাবলা বাইরে দরজার কাকার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার কান ভেতরের দিকে। মহাজন মশাই, এই রাজপুত্র অরুণটা আমাদের খুবই সম্মান করে এই অতিথি ভবনে রেখেছেন। চারদিকে কোনো প্রহরীও নেই। আমরা কি আজ রাতেই আমাদের কাজ সারবো? বুকার মতো কথা বলো না। আজই কোনো কাজ শুরু করলে রাজপুত্র অরুণ বুঝে যাবে। আর শুধু আমাদের লোকেরা তাঁত বিদ্যালয়ের দিকে গিয়ে রাস্তাঘাট চিনে আসবে। কাল বাণিজ্যের চুক্তি হওয়ার পরেই আমরা আমাদের আসল কাজ শুরু করব। রাসায়নিক পাউডারের প্যাকেটগুলো সাবধানে লুকিয়ে রেখেছে তো? সব একদম সাবধানে রাখা আছে মহাজন মশাই। এই বোকা মিষ্টিওয়ালাগুলো সারাদিন আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। ওদের সামনেই আমরা সব কাজ করছি, ওরা কিছুই বুঝতে পারছে না। ওদের বোঝার মতো গিলু থাকলে কি আর থালা হাতে মিষ্টি বিদায়। তুমি যাও, আজ রাতে শুধু তাঁত বিদ্যালয়ের পেছনের রাস্তাঘাট দেখে আসো। মহাজন ভৈরবের গুপ্তচর তাঁত বিদ্যালয়ের রাস্তা দেখতে বেরিয়েছে। এই সুযোগে ভ্যাবলা খুব সাবধানে গুপ্তচরের ঘরে ঢুকলো। ক্যাবলা দরজার বাইরে পাহারা দিচ্ছে। ভ্যাবলা, একদম কোনো শব্দ করবি না। এই গুপ্তচরটা ফিরতে বেশি দেরি নাই। তুই তাড়াতাড়ি খুঁজে দেখ ওই রাসায়নিক পাউডার কোথায় লুকিয়ে রাখেছে। আমি খুশি রে ক্যাবলা, কিন্তু ঘরের ভেতর সব জিনিস একদম সাধারণ মনে হচ্ছে। পাউডার তো কোথাও দেখছি না রে। ভ্যাবলা, তুই গালিচাগুলো একটু তুলে দেখ। ভৈরব মহাজন খুব ধূর্ত, সে সাধারণ জায়গায় এত বড় চক্রান্তের জিনিস রাখবে না। বাক্সগুলোর নিচে কোনো গোপন কুঠুরি আছে কিনা দেখ। ক্যাবলা, আমি পেয়ে গেছি রে। এই গোপন জায়গাটার ওপাশে অনেক অনেক চামড়ার থলি রাখা আছে। এই থলিগুলোর ভেতরেই নিশ্চয়ই পাউডার রাখা আছে রে। তুই সব থলে নিবি না ভাবলা, ওরা বুঝতে পেরে যাবে। তুই শুধু একটা থলি থেকে একটুখানি পাউডার তোর কাপড়ে বেঁধে নে, তারপর জিনিসগুলো ঠিক আগের মতো সাজিয়ে রেখে তাড়াতাড়ি বেরিয়ে আয়। ভ্যাবলা সাবধানে একটি থলে থেকে সামান্য সাদা পাউডার নিজের কাপড়ের খুঁটে বেঁধে নিল। তারপর কাঠের বাক্সটি ঠিক আগের মতো গুছিয়ে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। রাতের নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের পশ্চিম দিকের একটা পুরনো তাঁত ঘরের পেছনে দুজন অচেনা লোক দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে। পুরনো মোড়ল এবং সেনাপতি রাজেশ কিছু দক্ষ প্রহরী নিয়ে অন্ধকারে লুকিয়ে তাদের সব কথা শুনছে। আমাদের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। মহাজন ভৈরব কাল সকালেই চুক্তিতে সই করবে। আমাদের জানতে হবে হেমমধু রাজ্যের তাঁতিরা শুধুই কোন রং ব্যবহার করে, যাতে আমাদের রাসায়নিক পাউডার সেই রঙের সাথে মিশে কাজ করতে পারে। এই সুরেশপুর গ্রামের তাঁতিদের কাছে নিশ্চয় সেই রঙের খোঁজ পাওয়া যাবে। আমরা কাল সকালেই এদের মহরের লোভ দেখিয়ে সব সত্যি বের করে নেব। তারপর আমরা এখান থেকে ওই পাউডার হেমমধু রাজ্যের চালানের সাথে মিশিয়ে দেবো। রাজেশ আর এক মুহূর্ত দেরি না করে প্রহরীদের ইশারা করলেন। কোনো শব্দ না করে প্রহরীরা চারদিক থেকে ওই দুজন গুপ্তচরকে ঘিরে ধরল। তোদের মোহরের লোভ আজ এই সুরেশপুর গ্রামে চিরকালের মতো শেষ হয়ে যাবে। তোরা ভেবেছিস আমাদের গ্রামের সাধারণ তাঁতিদের মোহর দিয়ে কিনে নিবি? এই গ্রামের মানুষেরা এখন অনেক বদলে গেছে রে। আপনারা কারা? আমাদের ছেড়ে দিন। আমরা সাধারণ মুসাফির। আমরা রাস্তা ভুলে এই গ্রামে ঢুকে পড়েছি। রাস্তা ভুলে আসা মোচাবের রাতের অন্ধকারে রাসায়নিক পাউডার আর বাণিজ্যের কথা বলে না।
আমি মধুপুর রাজ্যের সেনাপতি রাজেশ। তোদের মহাজন ভৈরব যে চক্রান্তের জাল বিছিয়েছে, সেই জালে আজ তোদের ফাঁসতেই হবে। প্রহরীরা, এদেরকে রাজপ্রাসাদের কারাগারে নিয়ে চলো। রাজেশ, তুমি এদের নিয়ে যাও। আমি গ্রামের পাহারার ব্যবস্থা আরো কড়া করে দিচ্ছি। ভৈরবের আর কোনো লোক যেন এই গ্রামের সীমানায় পা রাখতে না পারে। তুমি চারুমাকে গিয়ে সব খবর দেবে। আপনি খুব বড় একটা কাজ করেছেন বাবা। আপনার জন্যই আজ আমরা এত বড় একটা চক্রান্তের প্রমাণ হাতে পেলাম। আমি এখনই রাজপ্রাসাদে যাচ্ছি। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। রাজেশ ঘরে প্রবেশ করলো। রাজেশের মুখে এক বিরাট জয়ের হাসি। রাজেশ, কি খবর সুরেশপুর গ্রামের? তোমরা কি ওই লোকগুলোকে ধরতে পেরেছো? হ্যাঁ দিদি, আমরা ওদের কোনো রক্তপাত ছাড়াই খুব সহজে ধরে ফেলেছি। বাবা যে জাল পাতার বুদ্ধি দিয়েছিল, তাতেই ওরা আটকে গেছে। ওরা এখন আমাদের কারাগারে বন্দী। ওরা কি কিছু স্বীকার করেছে রাজেশ বাবু? মহাজন ভৈরব ঠিক কি করতে চাইছে আমাদের রাজ্যে? ওরা যা বলছে তা শুনলে আপনারা শিউরে উঠবেন দিদি। মহাজন ভৈরবের লক্ষ্য শুধু বাণিজ্যের চুক্তি নয়, সে আমাদের কাপড়ের চালানের সাথে একটা বিশেষ রাসায়নিক পাউডার মিশিয়ে দিতে চায়। এই পাউডার কাপড়ের রং আর সুতোর সাথে মিশে 1 মাস পর কাপড়গুলো গলিয়ে নষ্ট করে দেবে। পশ্চিমের রাজ্যগুলোতে যখন এই নষ্ট কাপড় পৌঁছাবে, তখন আমাদের তাঁত বিদ্যালয়ের সুনাম চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কি ভয়ঙ্কর চক্রান্ত! সুনাম নষ্ট হলে তো বণিকরা আমাদের কাছে ক্ষতিপূরণ চাইবে, আর আর সেই ক্ষতিপূরণ দিতে গিয়ে আমাদের রাজকোষ একদম শূন্য হয়ে যাবে। ভৈরব তখন আমাদের ঋণের জালে আটকে পুরো হেমমধু রাজ্য দখল করে নেবে। দিদি, রাজপুত্র অরুণ তো আজ সকালেই ভৈরবের সাথে চুক্তিতে বসবেন। আমাদের এখন এই খবরটা রাজপুত্র অরুণকে দিতে হবে, না হলে উনি তো না বুঝেই চুক্তিতে সই করে দেবে। জেসমিন, রাজপুত্র অরুণ না বুঝে সই করার মানুষ নয়। উনি নিশ্চিত ভ্যাবলা আর ক্যাবলার কাছ থেকে ওই পাউডারের খবর এতক্ষণ পেয়ে গেছে। তবে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমি এক্ষুনি সাংকেতিক চিঠি লিখছি। রাজেশ, তুমি নিজে গিয়ে চিঠিটা রাজপুত্র অরুণের হাতে দিয়ে আসবে। আমি এখনই রওনা দিচ্ছি দিদি। ভৈরবের চক্রান্ত আমি হেমমধু রাজ্যের মাটিতে সফল হতে দেব না। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের গুপ্ত মন্ত্রণা কক্ষ। রাজপুত্র অরুণ, যোগুমোরল এবং মহারাজ অম্বিকা প্রসাদ আছে। ভ্যাবলা এসে উপস্থিত হলো। তার হাতে একটা ছোট্ট কাগজের পুড়িয়া। ভ্যাবলা, তুই এত সকালে চলে এসেছিস। অতিথি ভবনের কি খবর? ভৈরব মহাজন কি তোদের সন্দেহ করেছে? একদম সন্দেহ করেনি রাজপুত্র মশাই। ওরা আমাদের এখনো বোকা মিষ্টিওয়ালায় ভাবছে। আমি আর ক্যাবলা কাল রাতে থলি থেকে এই জিনিসটা বের করে এনেছি। আপনি এটা খুলে দেখুন। রাজপুত্র অরুণ কাগজের পুড়িয়াটা খুলল। ভেতরে সাদা রঙের মিহি পাউডার। এটা কি পাউডার রাজপুত্র? এটা দিয়ে ভৈরব কি করবে? আমি ঠিক বুঝতে পারছি না বাবা, তবে এটা সাধারণ কিছু নয়। আমি একটা কাপড়ের টুকরো নিয়ে আসছি। রাজপুত্র অরুণ একটা ভালো সুতোর কাপড়ের টুকরো এনে তার উপর পাউডার ঢেলে দিলেন। একটু জলে ছিটে দিতেই দেখা গেল পাউডারটা ভেস ভেস করে উঠল এবং চোখের সামনে কাপড়ের সুতোগুলো গলে গিয়ে একটা বড় গর্ত তৈরি হলো। সর্বনাশ! এ তো সাধারণ পাউডার নয় রাজপুত্র, এ তো দেখছে বিষের মতো কাপড়কে গলিয়ে দিচ্ছে। এটাই ভৈরবের আসল চক্রান্ত পিতা মহারাজ। সেই পাউডার আমাদের বাণিজ্যের কাপড়ে মিশিয়ে দিয়ে আমাদের চিরকালের মতো ধ্বংস করতে চায়। ভ্যাবলা, তুই খুব বড় একটা কাজ করেছিস। তোরা এই পাউডার ঠিক কোথা থেকে পেয়েছিস? ওই ঘরে কাঠের বাক্সের ওপারে গোপন থলিতে রাজপুত্র মশাই, সেখানে এমন অনেকগুলা চামড়ার থলি রাখা আছে। ভ্যাবলা, তুই আর ক্যাবলা আজ দুপুরে অতিথি ভবনে খাবার দেওয়ার সময় খুব বড় একটা কাজ করবি। আমি তোদের রান্নাঘর থেকে একদম এই পাউডারের মতো দেখতে সাধারণ চালের গুঁড়ো, খড়ির গুঁড়ো মিশিয়ে কয়েকটা চামড়ার থলি দেব। তোরা খুব সাবধানে ভৈরবের বাক্সের আসল থলিগুলো সরিয়ে এই নকল থলিগুলো সেখানে রেখে আসবি। ভৈরব মহাজন যখন এই পাউডার কাপড়ে মেশাবে, তখন সে বুঝতেই পারবে না যে সে বিষের বদলে চালের গুঁড়া মেশাচ্ছে। রাজপুত্র, তোমার এই বুদ্ধি সত্যি অসাধারণ। ভৈরব ভাবে সে জয়ী হয়েছে, কিন্তু তার সব চক্রান্ত মাটিতে মিশে যাবে। যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না বাবা, মগজের যুদ্ধ মগজ দিয়েই জিততে হয়। ভ্যাবলা, তুই এখন অতিথি ভবনে ফিরে যা। ভৈরব যেন তোকে খুঁজতে না আসে।
ভ্যাবলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে দ্রুত মন্ত্রণা কক্ষ থেকে বেরিয়ে গেল। মধুপুর রাজ্যের শেষ প্রান্তে তাঁতিপল্লী, রাতের বেলা। রূপমঞ্জুরি এবং মধুবালা মাটির ঘরে বসে প্রদীপের আলোয় খুব সাবধানে কাজ করছে। তারা নিজেদের কাজের নরম সুতো থেকে একটু একটু করে বাঁচিয়ে রাখা সুতো দিয়ে একটা সুন্দর তোয়ালে বুনছে। তাঁতিমাসি হঠাৎ করে ঘরে ঢুকে পড়লেন। তোরা এত রাতে প্রদীপ জেলে কি করছিস? তোদের না বলা হয়েছে রাতের বেলা কাজ না করতে? তোরা কি এই রাজ্যের নিয়ম ভাঙছিস? মাসি, আমাদের ক্ষমা করে দাও, আমরা কোনো নিয়ম ভাঙছি না, আমরা রাজপ্রাসাদের কাজের কোনো ক্ষতি করিনি। তাহলে তোরা কি লোকাচ্ছিস? আমাকে দেখা। তোরা কি ওই নরম সুতো চুরি করে বিক্রি করার ফন্দি আটছিস? তোদের স্বভাব কি কোনোদিন বদলাবে না? না মাসি, আমরা চুরি করছি না, আমরা এই সুতোগুলো নিজেদের কাজের অংশ থেকে বাঁচিয়েছি। আমরা আমাদের খাওয়া কমিয়ে এই সুতো বাঁচিয়েছি মাসি। এটা কি? তোরা এই তোয়ালে বুনে কি করবি? তোদের তো কোনো বাচ্চা নেই। মাসি, চারুলতা মা আমাদের প্রাণ ভিক্ষা দিয়েছে, জেসমিন আমাদের নরম সুতো দিয়ে হাতের ব্যথা কমিয়েছে। আমরা অপরাধী হতে পারি মাসি, কিন্তু আমাদের ভেতরেও তো একটা মন আছে। আমরা শুনেছি চারুলতা মায়ের কোলে নতুন অতিথি আসছে। আমরা এই তোয়ালেটা চারুলতা মায়ের বাচ্চার জন্য বুনেছিলাম। জেসমিন যদি এই তোয়ালে ফেলে দেয় দেবে, জেসমিন যদি এই তোয়ালে ফেলে দেয় তবে দেবে মাসি। অনুশোচনার প্রায়শ্চিত্ত এভাবে করতে চায়। তুমি আমাদের আর বাধা দিও না, আমরা আমাদের প্রতিদিনের কাজের হিসাব একদম ঠিক রাখবো। তাঁতিমাসি অবাক হয়ে রূপমঞ্জুরি আর মধুবালার মুখের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে কোনো ছলনা নেই, আছে শুধু তীব্র অনুশোচনা আর ভালোবাসা। তাঁতিমাসি তোয়ালেটা আবার তাদের হাতে ফিরিয়ে দিল। তোদের এই কাজের কথা আমি কাউকে বলবো না, তোরা বোনা চালিয়ে যা, কিন্তু তোদের শরীরেরও যত্ন নিতে হবে। চারুলতা কখনো চাইবে না তোরা না খেয়ে কাজ করিস। কাল থেকে আমি তোদের একটু বেশি সুতো দেব, তোরা নিশ্চিন্তে কাজ কর। রূপমঞ্জুরি এবং মধুবালা কেঁদে ফেলে। মাটির ঘরে অনুশোচনা এই পবিত্র জল সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে লাগলো। হেমমধুরাজ্যের দরবার কক্ষ, বাণিজ্যের চুক্তি সই করার সময় হয়েছে। রাজপুত্র অরুণ, আপনাদের আতিথেয়তায় আমি সত্যি মুগ্ধ। চুক্তি সই করতে প্রস্তুত। আমরা আজ বাণিজ্যের চুক্তি সই করতে প্রস্তুত। আমরা পশ্চিমের রাজ্যগুলোতে আপনাদের কাপড় অনেক চড়া দামে বিক্রি করার ব্যবস্থা করব। মহাজন ভৈরব, আমাদের কাপড় গুণগত মান দিয়ে আমরা আপোষ করি না। আমি আপনাদের চুক্তির খসড়া পড়েছি, আমাদের কাপড়ের গুণগত মান নিয়ে আমরা আপোষ করি না। আমি আপনার চুক্তির খসড়া পড়েছি, আপনারা লিখেছেন কাপড় আপনাদের রাজ্যে পৌঁছানোর পর যদি কোনো কারণে কাপড়ের মান খারাপ হয় তবে আমাদের রাজকোষ থেকে আপনাদের পুরো ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ রাজপুত্র, বাণিজ্যের নিয়ম তো এমনই হয়। আমরা যদি খারাপ কাপড় পাই তবে আমরা তো আর আমাদের মোহর জলে ফেলতে পারি না। এতে তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা তো জানেন আপনাদের কাপড়ের মান ভালো। আমাদের কাপড়ের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে মহাজন, কিন্তু আমাদের রাজ্যের নিয়ম একটু আলাদা। আমি চুক্তিতে একটা পূর্ণ শর্ত যোগ করেছি। আমাদের তাঁত বিদ্যালয় থেকে কাপড় আপনাদের রথে ওঠার পর থেকে সেই কাপড়ের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। রাস্তায় বা আপনাদের রাজ্যে পৌঁছানোর পর যদি কাপড়ে কোনো দাগ লাগে, কাপড় গলে যায় বা নষ্ট হয়, তার কোনো ক্ষতিপূরণ হেমরাজ্য দেবে না। কারণ আমাদের সীমানা পেরোনোর পর কাপড়ে কেউ যদি কিছু মিশায় সেটা তো আমরা জানতে পারবো না। মহাজন ভৈরব এই কথা শুনে চমকে উঠল। তার কপালে ঘাম জমতে শুরু করলো। সে বুঝতে পারছে রাজপুত্র অরুণ ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন। রাজপুত্র, এটা তো কোনো বাণিজ্যের নিয়ম হতে পারে না। আমরা আপনাদের বিশ্বাস করে এত মোহর বিনিয়োগ করেছি, আর আপনারা দায়িত্ব নিতে চাইছেন না। আমরা আমাদের সুতো আর বোনার দায়িত্ব নিচ্ছি মহারাজ, কিন্তু আপনাদের সংরক্ষণের দায়িত্ব আমরা কেন নিব? আপনারা চাইলেই আমাদের গোদামে বসে প্রতিটি কাপড় পরীক্ষা করে দেখে নিতে পারেন, কিন্তু আমাদের সীমানা পেরোনোর পর সব ঝুঁকি আপনাদের। যদি এই শর্ত আপনাদের মঞ্জুর না হয় তবে আমাদের এই বাণিজ্য এখানে শেষ করতে হবে। হেমমধুরাজ্য মোহরের লোভে নিজেদের রাজ্যের মাথা নিচু করবে না। মহাজন ভৈরব বুঝতে পারল সে অনেক বড় ফাঁদে পা দিয়েছে। চুক্তি সই না করলে তাকে খালি হাতে ফিরে যেতে হবে, আর সই করলে তার নিজের পাউডারের কারণে কাপড় নষ্ট হলে তার নিজের মোহরই জলে যাবে। ভৈরব রাজপুত্র অরুণের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল এই রাজপুত্র কোনো সাধারণ শিকার নয়। রাজপুত্র অরুণ, আপনি সত্যি একজন দূরদর্শী শাসক। আপনার শর্ত আমার মঞ্জুর আছে,
আমরা চুক্তিতে সই করব। রাজপুত্র অরুণ হাসি মুখে চুক্তির কাগজ এগিয়ে দিলেন। মহারাজ ভৈরব কাঁপা কাঁপা হাতে চুক্তিতে সই করলো। রাজপুত্র অরুণ মনে মনে বলল, ভৈরব, তুমি চুক্তিতে সই করেছো, কিন্তু তুমি জানো না তোমার রাসায়নিক পাউডার এতক্ষণে চালের গোড়ায় পরিণত হয়েছে। তোমার ধ্বংসের খেলা আমি তোমার উপরই ঘুরিয়ে দিয়েছি। দরবার কক্ষে চুক্তি সই হওয়ার সাথে সাথে গল্পের এই পর্ব এক অত্যন্ত বুদ্ধিবৃত্তিক এবং রোমাঞ্চকর সমাপ্তি লাভ করলো। কোনো অস্ত্র ছাড়া শুধুমাত্র বুদ্ধি আর সাহসের জোরে রাজপুত্র অরুণ ভৈরব মহাজনকে কোণঠাসা করে ফেললেন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।